আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এখানে এই যে টেকনো স্পার্ক নামে একটা ইয়ে দেখলাম, ওরা এখন নাই, এটা কে? গতদিনও দিছিলাম, ক্লাসের শুরুতে ছিল, তারপরে নাই। স্যার আপনি গুগল ক্লাসরুমে যে হোমওয়ার্কটা দিছিলেন স্যার, হ্যাঁ, ওটা তো স্যার মানে ডাউনলোড হয় না। দেখা যায় না। স্যার ওটা ডাউনলোড হয় না স্যার, ডাউনলোড করতে গেলে বলে অ্যাক্সেস ডিনাইড। ডাউনলোড করবে কেন? তুমি দেখে কাজ করবা। স্যার দেখাই তো যায় না স্যার। স্যার দেখা যায় না। ঢুকলে বলে যে অ্যাক্সেস ডিনাইড। না স্যার। তা কেন? আমি তো এক্সেস দিছি। তোমরা কি আমার ওই ইয়াতে ছাত্র হিসেবে যোগদান করছো? আমি তো কারোর লিস্টে পাই নাই। জি স্যার। আচ্ছা, তাহলে দেখবো নি আজকে। তো এখন তোমাদের এই যে এম, এটা কি ইশরাক জাহান টেকনো স্পার্ক? ওকে। তা আজকে তোমাদের যে বিষয়ে পড়াশোনা করা হবে সেটা হলো স্ফুটনাঙ্ক উন্নয়ন। দেখতে পাচ্ছ তো? জি স্যার জি, দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, যে স্ফুটনাঙ্ক তো কাকে বলে এটা তো তোমরা জানো, গত ক্লাসে আমি আলোচনা করছি। স্ফুটনাঙ্কে একটা বিষয় ঘটে, সেটা হলো যে বাষ্পচাপ বহিঃস্থ চাপের সমান হয় এবং সম্পূর্ণ অংশের মানে তরলের এ, সম্পূর্ণ অংশ থেকে এই কাজটা ঘটে। আর শুধুমাত্র উপরিতল থেকে যদি ঘটে তখন তাকে বলি বাষ্পীভবন। হ্যাঁ, তাই শুধু সম্পূর্ণ অংশ থেকে যখন বুদবুদ আকারে আহ, স্ফুটন মানে বাষ্পীভূত হতে থাকে তখন তাকে বলা হয় স্ফুটন। তাহলে স্ফুটনে বিশুদ্ধ দ্রাবক অপর দ্রবণীয় স্ফুটনাঙ্ক উচ্চতর হয়। এটা ব্যাখ্যা ব্যাখ্যা তো তোমাদের বলা হয়েছিল যে যেহেতু বাষ্প দ্রবণে বাষ্পচাপ কম হয়, এই জন্য ওই বহিস্থ চাপের সমান হইতে গেলে তাকে উচ্চতর তাপমাত্রায় ফুটতে হবে। তো এই বিষয়টা তোমরা আহ, দেখছো বা গত ক্লাসে আলোচনা করছিলাম বাষ্পচাপের বিষয়ে, আমরা ওখানে শিখছিলাম। তা আমরা এই বাষ্পচাপ বনাম তাপমাত্রা যে রেখাটা হয় এই রেখাটা একটু দেখি। আহ, এই যে এখানে রেখাটা দেখা যাচ্ছে, এখানে দেখো, এটা হলো বিশুদ্ধ তরলের বাষ্পচাপ রেখা, বি সি ই। হ্যাঁ, বিশুদ্ধ তরলের বাষ্পচাপ দ্রাবকে বাষ্পচাপ রেখা, আর বি ড্যাশ সি ড্যাশ ই ড্যাশ এফ ড্যাশ, এটা হলো দ্রবণের বাষ্পচাপ রেখা। তাহলে বিসিই তে আমরা দেখতে পাচ্ছি যে ই বিন্দুতে বহিস্থ চাপের সমান হয়েছে তোমার হলো তরলের বাষ্পচাপটা, যার জন্য এই জায়গায় এটা ফুটতেছে। কিন্তু যখন দ্রবণে বাষ্পচাপ যখন তোমার যখন ওই তাপমাত্রায় পৌঁছাইলো তখন কিন্তু এই বাষ্পচাপের রেখাটা ওই বহিস্থ চাপের রেখায় আর যায় নাই, এটা কিন্তু এখানেই আছে। এটা এদিকে যাইতে গেলে আরো তাপমাত্রা বাড়াইতে হবে। তাহলে যেহেতু দ্রবণের বাষ্পচাপ দ্রাবকে দ্রবণের বাষ্পচাপ দ্রবণের দ্রাবকে বাষ্পচাপ বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপের চাইতে কম হয়, তখন আমাদের এই তাপমাত্রায় যে তাপমাত্রায় তরলটা বাষ্পীভূত হচ্ছিল, দ্রবণের ক্ষেত্রে সেই তাপমাত্রায় তরল আর বাষ্পীভূত হচ্ছে না। তো এই বিষয়টাই তোমাদের আহ, কাজ করতে হবে। এটা তোমরা ছবি খাতায় আঁকো সবাই, এই ছবিটা সবাই খাতায় আঁকো। এই রেখা দ্রাবক দ্রাবকের বাষ্পচাপ রেখা আর দ্রবণের বাষ্পচাপ রেখা, এই ছবিটা আঁকো। এটা ভালো ছবি আঁকতে পারবে তোমরা ইয়ে দিয়ে চাঁদা ব্যবহার করো, পেন্সিল ব্যবহার করো, তাহলে ছবি ভালো হবে। চাঁদা
আর পেন্সিল ব্যবহার করে ছবি আঁকো, আমি দেখতে চাই সবার খাতার মধ্যে। এত কথা কয় কে? হ্যাঁ, চাঁদা পেন্সিল ব্যবহার করে ছবি আঁকো, একে দেখাও আমাকে। বাসায় হাতের কাছে নাই, পেন্সিল নাই, কলম নাই, খাতা কলম নাই, খাতা কলমে একে দেখাও, দেখবো আমি, ভিডিও স্যার দেখাও। হাত দিয়ে অ্যাড করতেছি স্যার। হ্যাঁ, হাত দিয়ে আঁকো, এটা প্রয়োজনীয় কাজ, এটা দেখবো আমি। এই যে এখানে এই বই, এই একটা বই থেকে নেওয়া হয়েছে ছবিটা, একই রকম ছবি, জাস্ট আমার এই বিন্দুগুলো দরকার। তোমরা নেটে দেখতে পারো, আমি নেট দেখাই তোমাদেরকে। স্যার আর্ট তো করছি, দেখাবো কিভাবে? ভিডিও অন করো, করে খাতাটা সামনে, ক্যামেরাটা তোমাদের, খাতাটা ক্যামেরার উপরে নাও, অথবা ক্যামেরাটা খাতার উপরে নাও। হ্যাঁ, কত রোল কত তোমার আল হাসিব? স্যার আমি তো স্যার ওই তো এই কলেজের না স্যার, আমি নওগাঁ সরকারি কলেজের, এখানে আপনাদের ক্লাস করি, বলছিলাম আপনাকে। না, আমাকে বলো নাই। স্যার ওই যে বই নেওয়ার সময় আপনার থেকে বই নিলাম। তোমাকে ঢুকাইলো কে গ্রুপে? আমি তো ঢুকাই নাই। না স্যার। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তোমাদের এখানে দেখো অনলাইনে আমি অনেক ওই ওয়েবসাইট যেগুলো আছে এই বিষয়ের উপরে, যেখানে সবগুলো দেখো যে তোমাদের বিশুদ্ধ তরলের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপের চাইতে বেশি, মানে আগে বহিঃস্থ চাপের সমান হয়ে যায়। তো এই বিষয়গুলো তোমরা অনলাইনে দেখবে সবাই, আশা করি। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে একই বিষয়। তাহলে এই হলো বিষয়টা। তাহলে এটা এখানে একটু পড়ে দেখো যে দ্রবণের দ্রাবকের বাষ্পচাপ বনাম তাপমাত্রার রেখা বিশুদ্ধ দ্রাবকের রেখার সমান্তরালে এবং নিম্নে থাকবে। আবার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যে তাপমাত্রায় বহিঃস্থ চাপের সমান হয়, অর্থাৎ টিবি তাপমাত্রায়, হ্যাঁ, সেই তাপমাত্রায় আমাদের এই দ্রবণের বাষ্পচাপ সমান হচ্ছে না। তরলের বাষ্পচাপ রেখা বহিঃস্থ চাপের বি বিন্দুতে ছেদ করে নাই, যার জন্য তাপমাত্রার রেখার প্রজেকশন টিবি জিরো, T0b, এইটাই হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। আর যখন দ্রবণের ক্ষেত্রে আমরা যাচ্ছি, ই ড্যাশ বিন্দুতে অবস্থান করে এবং দ্রাবকের বাষ্পচাপের রেখা আরো উচ্চ তাপমাত্রায় বহিঃস্থ চাপের সমান হয়, মানে আরো উচ্চ তাপমাত্রায় বহিঃস্থ চাপের সমান হবে, এবং যার ফলে তাপমাত্রা পক্ষে অভিলম্ব, এই যে টিবি, এই যে এখানে যদি আমি অভিলম্ব টানি, তার টিবিতে আসতেছে। তো বিশুদ্ধ দ্রাবক তরল স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এইটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পরীক্ষায় আসে এবং আমরা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে থাকি। হ্যাঁ, এখন সুতরাং দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ হ্রাসের কারণে উহার স্ফুটনাঙ্ক উন্নয়ন ঘটে। তো স্ফুটনাঙ্ক উন্নয়ন সমান দ্রবণে দ্রাবকের স্ফুটনাঙ্ক বিয়োগ বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এটা হলো স্ফুটনাঙ্ক উন্নয়নের সংজ্ঞা। তাহলে স্ফুটনাঙ্ক উন্নয়ন কাকে বলে? হ্যাঁ, দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ, এই স্ফুটনাঙ্ক, দ্রবণে দ্রাবকের স্ফুটনাঙ্ক আর বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, এই দুটো যে বিয়োগফল হবে, এটা হলো স্ফুটনাঙ্ক উন্নয়ন। গ্রাফ অনুসারে স্ফুটনাঙ্ক উন্নয়ন ই এফ ড্যাশ, হ্যাঁ, এটা হলো ডেল টিবি। আর দ্রাবকের স্ফুটনাঙ্কের দ্রবণের বাষ্পচাপ অবনমন, এই যে বাষ্পচাপের যেটা অবনমন হয়েছে ই ড্যাশ,
এখানে বাষ্পচাপটা 1 অ্যাটমসফিয়ার থাকার কথা, কিন্তু সেটা এখানে আছে, ই ড্যাশে আছে। এটাকে আমরা ডেল্টা পি দিয়ে দেখাচ্ছি, মাইনাস ডেল্টা পি, যেহেতু কমছে। তা বিশুদ্ধ তরল দ্রাবক ও দ্রাবকের বাষ্পচাপ রেখাদ্বয় পরস্পরের সমান্তরাল। এরা তো সমান্তরাল, তাই না? তা সমান্তরাল হলে সমান্তরালের রেখাগুলোর অনুপাত কি হয়? ধ্রুবক হয়। এটা তোমরা সামান্তরিকের সূত্র দিয়ে পড়ছো, নিচের ক্লাসে পড়ে আসতো জ্যামিতি থেকে। তাহলে এই রেখা দুইটার অনুপাত ধ্রুবক হবে। হ্যাঁ, ই এফ ড্যাশ আর হলো এই ই ড্যাশ, এই দুটো রেখার অনুপাত ধ্রুবক হবে, এবং এই ধ্রুবকের গুণফল আমরা এইটা পাচ্ছি। তাহলে এই দুটো রেখা তো আমরা জানি যে এটা হলো টিবি, ডেল্টা টিবি, আর এটা হলো ডেল্টা পি, এই যে মাইনাস ডেল্টা পি। তো এই দুটো, এই যে এই রেখাগুলো নাম আমি আগেই দিয়েছি, এখানে দেওয়া আছে গ্রাফ অনুসারে। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো সমান্তরাল পাচ্ছি, সমান্তরাল মানে সমানুপাতিক হচ্ছে। তাই সূত্রে দ্রবণে দ্রাবকের স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ অবনমনের সমানুপাতিক, এবং এর জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কে। হ্যাঁ, তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী আমরা জানি যে ডেল্টা টিবিটা সমান হলো পি নট এক্স টু। এটা রাউল্টের সূত্র থেকে আমরা পাইছি, আমরা রাউল্টের সূত্র আগে পড়ছি। হ্যাঁ, রাউল্টের সূত্র তোমাদের মনে আছে। হ্যাঁ, ওখানে আমরা দেখছিলাম গত ক্লাসে। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট ইকুয়াল টু পি এক্সটার্নাল বা বহিস্থ একটা ধ্রুবক, সুতরাং এটা এই যেহেতু পি নট একটা ধ্রুবক, তাহলে এক্স টু এর সমানুপাতিক হবে। এখন বিশুদ্ধ দ্রাবকে দ্রবণের দ্রাবকের স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণে বিদ্যমান দ্রবের মোল ভগ্নাংশের সমানুপাতিক হলো। আমরা নতুন একটা সূত্র পেলাম, কিন্তু আমাদের রাউল্টের সূত্র কি বলতেছে? স্ফুটনাঙ্ক অবনমন সংক্রান্ত যে রাউল্টের সূত্রটা আছে, উন্নয়ন সংক্রান্ত, এই সূত্র কিন্তু বলছে মোলালিটি দিয়ে সম্পর্ক করতে বলছে। তোমরা সূত্রটা আমি গত ক্লাসে দেখাইছিলাম, আবার দেখাই। হ্যাঁ, এখানে আছে এটা সম্পর্ক, যেটা বলছে যে স্ফুটনাঙ্ক উন্নয়নে, এই সূত্রটা একটু লিখে নাও। দ্রবণে স্ফুটনাঙ্ক উন্নয়ন উহার মোলালিটির সমানুপাতিক। প্রথম সূত্র, দুইটা সূত্র আছে। হ্যাঁ, স্ফুটনাঙ্ক উন্নয়নের দুইটা সূত্র, মানে সবই দুইটা করে সূত্র, আর শুধুমাত্র বাষ্পচাপ অবনমনে একটা সূত্র। এটা লিখে নিছো? দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন উহার মোলালিটির সমানুপাতিক। এই মোলালিটিকে সিএম দিয়ে দেখানো হচ্ছে। তাহলে ডেল টিবি সমানুপাতিক সিএম। এখানে কেবি একটা ধ্রুবক আসছে, কেবিটাকে বলা হয় মোলায়ন উন্নয়ন ধ্রুবক বা এবুলোস্কিপ কনস্ট্যান্ট, অ্যাবুলোস্কোপিক কনস্ট্যান্ট। হ্যাঁ, ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট, এবং এটা আগে আমরা খুব কাজে ব্যবহার করছি, এখনো করি। তাহলে এই কেবি এর সংজ্ঞা কি বলতে পারি? যে এক মোলাল দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নকে আমরা বলতেছি মোলাল উন্নয়ন ধ্রুবক। হ্যাঁ, এটা সিএম যদি আমি 1 ধরি তাহলে এটা আসে। এবং এটা কিসের উপর নির্ভর করে? এটার মান নির্ভর করে দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের আণবিক ওজন, দ্রাবকের হিমাঙ্ক বা গলনাঙ্ক, তারপরে দ্রবণের হিমায়ন বা গলনের এনথালপি বা সুপ্ত তাপ, দ্রবের আণবিক ওজনের উপর নির্ভর করে, আর আয়নিক বীজ ওজন বা সংযোজনের উপর নির্ভর করে। তাহলে 6টা পয়েন্টের নির্ভরশীলতা। আর দ্বিতীয় সূত্র বলতেছে যে বিভিন্ন দ্রবে সমমোল পরিমাণ একই দ্রাবকের নির্দিষ্ট পরিমাণের মধ্যে দ্রবীভূত হয়ে গঠিত দ্রবণ সমূহের স্ফুটনাঙ্ক উন্নয়ন একই হবে। অর্থাৎ মনে করো পানির মধ্যে ইউরিয়া মিশাইছো, আবার অ্যালকোহলের মধ্যে ইউরিয়া মিশাইছো, একই পরিমাণ ইউরিয়া, পানিতেও 5 গ্রাম ইউরিয়া মিশাইছো, অ্যালকোহলের মধ্যে 5 গ্রাম ইউরিয়া মিশাইছো, তা পানির যে স্ফুটনাঙ্ক উন্নয়ন হবে ওই অ্যালকোহলেরও একই পরিমাণ হবে, ওই স্ফুটনাঙ্ক উন্নয়ন হবে। এই কথাটাই এখানে বলছে যে বিভিন্ন দ্রাবক যেইগুলোই নিয়ে না কেন, দ্রব্য যদি একই থাকে তার স্ফুটনাঙ্ক উন্নয়নের পরিমাণ একই হবে। হ্যাঁ, এই বিষয়টাই এখানে দ্বিতীয় সূত্রের মধ্যে বলা হচ্ছে। তাই দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমরা গ্রাফিক্যালি প্রথম সূত্রটা তৈরি করার চেষ্টা করব। আমরা সেই গ্রাফের আলোচনা শুরু করছি। হ্যাঁ, যে গ্রাফটা আমি এখানে দিয়ে রাখছি, তোমরা দেখছো গ্রাফটা আছেই। গ্রাফটা কিন্তু
গোটা ক্লাসই আমার লাগবে। স্ফুটনাঙ্ক উন্নয়নের জন্য যে আমি সূত্রটা দাঁড় করাইলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোল ভগ্নাংশের সমান হয়েছে। হ্যাঁ, এই মোল ভগ্নাংশের সমান হওয়াতে এখন মোল ভগ্নাংশ থেকে আমার মোলালিটিতে নিয়ে যেতে হবে। এই কাজটা তোমাদের হাতে কলমে করতে হবে। মোলালিটির সাথে মোল ভগ্নাংশের কি সম্পর্ক এটা তৈরি করতে হবে। তো আমি মোল ভগ্নাংশের সম্পর্ক এখানে মোল ভগ্নাংশ পাইলাম কে x2, আর লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের শর্ত হলো যে x2 অলওয়েজ ভেরি ভেরি লেস দেন x1, মানে দ্রাবকের তুলনায় দ্রবের পরিমাণ খুবই নগণ্য হবে। এই জন্য এই যে দ্রবের যে মোল সংখ্যা n2 ইজ ভেরি ভেরি লেস দেন n1, তাহলে আমরা বলতে পারি n2 প্লাস n1 ইকুয়াল টু প্রায় সমান হলো n1 এর সমান হবে। হ্যাঁ, এবং অর্থাৎ n সমান হবে n1। n হলো মিশ্রণের মোল সংখ্যা, n হলো মিশ্রণের মোল সংখ্যা। তাহলে আমরা এই সূত্রটাকে x2 এর জায়গায় আমরা n2 বাই n1 লিখতে পারি। তাহলে m1 আণবিক ওজনে এখন n1 এর সাথে মোল ভগ্নাংশগুলোর সাথে মোলের সাথে আমাদের আণবিক ওজনের সম্পর্ক করতে হবে। তো এগুলি সম্পর্ক তোমরা জানো যে আণবিক ওজন সমান হলো W1 বাই m1, আর দ্রবের আণবিক ওজন W2 বাই m2। তো এগুলি আমরা এইখানে যদি বসাই দিই, আর মোলালিটি তো সংজ্ঞা কি? মোলালিটির সংজ্ঞা হলো 1000 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রব্য থাকলে তাকে মোলালিটি বলে। তাহলে সেই সংজ্ঞাটা অনুযায়ী আমাদের সমীকরণ আসলো। এই সমীকরণগুলো আমরা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমরা মোলারিটি সম্পর্ক পাইলাম যে ডেল টিবি ইকুয়াল টু কেবি সিএম। এই কেবি হলো এই অংশটা। এটা হলো এখানে একটা ধ্রুবক, এই যে আগে যে ধ্রুবকটা পাইছিলাম সেই কে ধ্রুবকটা আছে, তার সাথে পি নট মানে বাষ্পচাপ আছে, বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ আছে। m1 হলো আণবিক ওজন অফ দ্রাবকের আণবিক ওজন আছে, আর 1000 দিয়ে ভাগ। এটাকে বলা হয় এবুলোস্কোপ কনস্ট্যান্ট অথবা মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, এবং এটা হলো মোলালিটির সাথে সম্পর্ক, মানে রাউল্টের সূত্রটা চলে আসলো। তাহলে আমাদের ছিল হলো আমরা যে গ্রাফ দিয়ে আমরা পাচ্ছিলাম হলো মোল ভগ্নাংশের সাথে সম্পর্ক। এই মোল ভগ্নাংশের সাথে সম্পর্ককে আমি ট্রান্সফার করলাম হলো মোলালিটিতে, এবং রাউল্টের সূত্রের রূপ দেওয়া হলো। অর্থাৎ নির্দিষ্ট দ্রাবকে যে কোনো দ্রবের স্ফুটনাঙ্ক উন্নয়ন দ্রবণের মোলাল ঘনমাত্রা সমানুপাতিক। এটা পরীক্ষায় তোমাদের আসে যে গ্রাফের সাহায্যে এই সূত্রটা তৈরি করা। তা সূত্রটা তো আমি একটু আগেই দেখাইলাম যে সূত্র দুইটা আছে, এইটা একটা, আরেকটা হলো ওইটা জাস্ট একটা মিশ্রণের জন্য, বিভিন্ন দ্রবণের জন্য। তাই এইখান থেকে ওইটা একটা দ্বিতীয় সূত্রটা একটা অনুসিদ্ধান্ত। তো আমরা এখান থেকে যেটা শিখলাম আজকে সেটা হলো যে রাউল্টের এই বাষ্পচাপ উন্নয়নের জন্য, স্ফুটনাঙ্ক উন্নয়নের জন্য রাউল্টের সূত্র দুইটা বর্ণনা এবং তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা। তো এই হলো সূত্র, এবং এই স্ফুটনাঙ্ক উন্নয়ন সম্পর্কে সূত্রটা তোমরা বইয়ের মধ্যে আছে তোমাদের, যে কোনো প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, দুইটা সূত্র আছে, এবং এই দুইটা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় আসে, এই যে পরীক্ষায় আসে, পরীক্ষায় তোমাদের এটা অ্যান্সার করতে হয়, এবং এটা জানতে হবে। তোমরা প্র্যাকটিক্যালি তোমরা এগুলি কাজ সবসময় করে থাকো। মনে করো যে ডিম সিদ্ধ করবা, যারা একটু ভালো ডিম সিদ্ধ খাইতে চায় তারা মনে করো যে একটু টেম্পারেচার বাড়াইতে চায়, এই জন্য একটু লবণ দিলে হয় কি, মানে পানির বয়লিং পয়েন্টটা বেড়ে যায় আর ডিম সিদ্ধটা ভালো হয়। হ্যাঁ, এটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। আবার পানিতে লবণ দিয়ে আমরা পানির স্ফুটনাঙ্ক বাড়াই দিতে পারি, স্ফুটনাঙ্ক বাড়াই দিয়ে আমরা উচ্চতর তাপমাত্রায় কাজ করতে পারি। তো এই হলো মোলাল উন্নয়ন ধ্রুবকের ভৌত তাৎপর্য। একটা প্রশ্ন লেখো, মোলাল উন্নয়ন ধ্রুবকের ভৌত তাৎপর্য লিখো। হ্যাঁ, আর লঘু দ্রবণের মোলাল উন্নয়ন ধ্রুবক আমরা পরীক্ষা করে হিসাব নিকাশ করে বের করতে পারি তাপগতি বিজ্ঞানের সাহায্যে। এটা প্রতিষ্ঠা করা আছে, এটা তোমাদের সেকেন্ড ইয়ারের পড়া, এটা ফার্স্ট ইয়ারে তোমরা পাবে না, তো ফার্স্ট ইয়ারে পড়ানো যাবে না। তারপরেও দেখি যে পরীক্ষায় দেয় কোন পাগলেরা যে প্রশ্ন করে। হ্যাঁ,
তো পরীক্ষা দেওয়া ঠিক না, কারণ যে এটা পড়াটাই হলো সেকেন্ড ইয়ারের পড়া, যে তাপগতি বিজ্ঞানের সাহায্যে আমরা কিভাবে এটা করে থাকি। তো এখানে দেখো বিভিন্ন আমরা দ্রাবকের মোলাল উন্নয়ন ধ্রুবকের তালিকা এখানে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে এটা লিখে নিতে পারো বা তোমরা ছবি নিতে পারো। পানির মোলাল উন্নয়ন ধ্রুবক হলো 0.513, তার মানে পানিতে যদি 1 মোল ইউরিয়া মেশানো হয় তাহলে তাপমাত্রা কত বাড়বে? 100 ডিগ্রিতে ফোটার কথা, সেটা 100.5 ডিগ্রিতে ফুটবে। আর যদি 2 মোল ইউরিয়া দেওয়া হয় তাহলে কত হবে? 101। আর যদি 10 মোল ইউরিয়া দেওয়া হয় তাহলে কত হবে? 105 ডিগ্রি হয়ে যাবে টেম্পারেচার। তো এই হচ্ছে এইটার বৈশিষ্ট্য, যে এই মোলাল উন্নয়ন ধ্রুবকটা জানলে আমরা কতটুকু দিলে কতটুকু টেম্পারেচার বাড়বে আমরা বের করে ফেলতে পারি। 1 লিটার পানিতে কতটুকু দিলে টেম্পারেচার বেড়ে যাবে। আমরা এখান থেকে মোলার উন্নয়ন ধ্রুবক থেকে দ্রবটার আণবিক ওজন বের করতে পারি। এখানে দ্রবর সাথে আণবিক ওজনের সাথে সম্পর্ক আমি একটু আগে দেখাইছি, আমরা তৈরি করছিলাম নিজেরাই। তো এখন এইটা আমরা ব্যবহার করে এখানে কেবি এর মান তো আমাদের জানা আছে, W2 তো পরিমাণ আমরা দেব কতটুকু দিব, W1 তো পরিমাণ জানা আছে, তাহলে এগুলি মান বসাই দিলে আমরা M2 বের করতে পারবো আণবিক ওজন। এবং পরীক্ষায় এটার উপরে প্রশ্ন থাকে, আমরা সেই অঙ্ক টঙ্কগুলো একটু দেখি। মনে করো যে একটা অঙ্ক, কোন পদার্থের এত গ্রাম 42 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করলে ওর স্ফুটনাঙ্ক 0.175 ডিগ্রি বৃদ্ধি পায়। তো বেঞ্জিনের কেবি হলো 2.6 হলে দ্রবটির আণবিক ওজন কত? এটা দ্রব হবে, দ্রবণ ঠিক হয়নি। তাহলে এখানে মানগুলো বসাই দিই আমরা। এখানে কেবি দেওয়া আছে তোমার 2.6, W2 দেওয়া আছে হলো, W2 মানে দ্রবের আণবিক ওজন 42 কত 0.504, আর W1 হলো 42 গ্রাম, আর M2 হলো আণবিক ওজন, এটা বের করতে হবে। তাহলে আমরা M2টাকে এই পাশে রেখে সূত্রটাকে চেঞ্জ করে নিয়ে বসাই দিয়ে 178.3 আণবিক ওজন পাওয়া গেল। এইভাবে অঙ্ক করতে হয়। এখানে এই পর্যন্ত যা যা পড়ানো হলো তার প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করি, তোমরা জবাব দিবা। কেরোসিনের সাধারণত আমরা গন্ধ পাই, ওর মধ্যে চিনি মেশালে গন্ধ পরিমাণ বাড়বে না কমবে? কেরোসিনের চিনি মেশালে গন্ধের পরিমাণ বাড়বে না কমবে? স্যার কমে যাবে। কেন? গন্ধটা কি? গন্ধ হলো বাষ্পচাপ, বাষ্পের পরিমাণ, তাহলে বাষ্প পরিমাণ কমে যাবে এই জন্য। তাহলে এর স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? তো আমরা এখানে অঙ্ক অনেক দেওয়া আছে, তোমরা অঙ্কগুলো করবে, তোমাদের বইয়ে অনেক অঙ্ক আছে। বই কিনছো সবাই? জি স্যার। বইয়ের মধ্যে অঙ্কগুলো করে নিও। এই তোমাদের ক্লাসে এত কম ছাত্র কেন? 10 জন কেন? বাকিরা কি হয়েছে? নুসরাত ইশিকা, নুসরাত ইশিকা, তাজরিন বর্ষা,
নুসরাত ইশিকা বলো দেখি। নুসরাত ইশিকা, তারপর জি স্যার। মাইশা ফারজানা। আচ্ছা বলো দেখি তোমাদের যে এই এই নেইল পলিশ ব্যবহার করো না? নেইল পলিশের হাতে দিলে কি হয়, ঠান্ডা লাগে না গরম লাগে? নেইল পলিশ হাতে দিলে কি হয়, ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে স্যার। কেন? কেন ঠান্ডা লাগে? ঠান্ডা লাগার কারণ কি? ঠান্ডা লাগার কারণ কি? আচ্ছা, ঠান্ডা লাগার কারণ আমরা এখন একটু শিখবো। এখন হিমাঙ্ক অবনমন। হিমাঙ্ক কাকে বলে? হিমাঙ্ক কাকে বলে? হিমাঙ্ক কাকে বলে? মাইশা ফারজানা বলো, হিমাঙ্ক কাকে বলে? মনে নাই স্যার। এখানে এটা পড়ে বলো। এই যে জায়গায় দিচ্ছি, এটা পড়ে বলো। যে তাপমাত্রায় কোনো তরলের বাষ্পচাপ উহার কঠিন রূপে বাষ্পচাপের সমান হয়ে থাকে উক্ত তরলের হিমাঙ্ক বলে। তাহলে তরলের বাষ্পচাপ কঠিন রূপের বাষ্পচাপের সমান হবে। মনে করো যে পানির বাষ্পচাপ উহার বরফের বাষ্পচাপের যখন সমান হবে, তখন সেটা হবে তার পানির হিমাঙ্ক। পানির হিমাঙ্ক কত জানো? স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তা সব পদার্থের হিমাঙ্ক আছে নাকি? স্যার প্রতিটা পদার্থ আলাদা আলাদা ভাবে হবে হিমাঙ্ক। আলাদা আলাদা হবে। আচ্ছা, গুড। তাহলে হিমাঙ্ক আর গলনাঙ্ক পরস্পর সমান হয়, হ্যাঁ, সাধারণত। তাহলে আমরা এই হিমাঙ্ক অবনমনের জায়গাটা আমরা একটু দেখি, যে জায়গায় হিমাঙ্ক অবনমন হয়। হিমাঙ্ক যেখানে হয় সেখানে তরলের তাপমাত্রা উহার কঠিন অবস্থার তরলের বাষ্পচাপ উহার কঠিন অবস্থা বাষ্পচাপের সমান হয়। তা আমরা এখানে যে ছবিটা এখানে দিছি, এটা একটু দেখি। হিমাঙ্ক অবনমন, তো এখানে এটা হলো কঠিনের বাষ্পচাপ রেখা। এই যে বি ড্যাশ সি ড্যাশ ডি, এ বি ড্যাশ সি ড্যাশ ডি, আর বি সি ই এফ এটা হলো তোমার তরলের বাষ্পচাপ রেখা। আর এ বি বি ড্যাশ সি ড্যাশ এফ ড্যাশ এটা হলো, এই যে এ না, এটা বি ড্যাশ সি ড্যাশ এফ ড্যাশ এটা হলো দ্রবণের বাষ্পচাপ রেখা। তা তরলের বাষ্পচাপ রেখা, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ রেখাটা দ্রবণের বাষ্পচাপ রেখার উপরে থাকে, এটা তো আমরা বলছি সব সময়। হ্যাঁ, তা এখানে যেহেতু কঠিনের বাষ্পচাপ রেখাটা এখানে এদিকে যাচ্ছে,
তাই দ্রবণের বাষ্পচাপ রেখাটা কঠিনের বাষ্পচাপ রেখা এই বি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটায় যে দ্রবণের দ্রাবক গুলো কঠিন হবে, তার মানে এই বিশুদ্ধ দ্রাবকের যে তাপমাত্রায় কঠিন হওয়া দরকার ছিল, দ্রবণের দ্রাবক তার চাইতে নিম্ন তাপমাত্রায় কঠিন হচ্ছে। তো এই বিষয়টা গ্রাফিক্যালি তোমাদের রিপ্রেজেন্ট করতে হবে, এবং এখানে 3টা গ্রাফ লাগবে। আগেরটায় যেমন দুইটা কার্ভ ব্যবহার করছে, এখানে 3টা কার্ভ ব্যবহার করতে হবে। একটা হলো কঠিন বাষ্প কার্ভ, একটা হলো বিশুদ্ধ তরল বাষ্প কার্ভ, আরটা হলো দ্রবণ বাষ্প কার্ভ। 3টা কার্ভ ব্যবহার করতে হবে। দ্রবণের বাষ্পচাপ রেখা যখন কঠিনের বাষ্পচাপ রেখার সাথে মিলিত হবে, তারপর আর এটা নিচের দিকে যাবে না। কিন্তু তরলের বাষ্পচাপ রেখা যখন কঠিনের বাষ্পচাপ রেখার সাথে মিলিত হচ্ছে, তার চেয়েও সে নিচের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে এইটা আমাদের বুঝতে হবে, যে অতি শীতল তরল বলে একটা শব্দ আছে আমাদের। হ্যাঁ, তো এই অতি শীতল তরল অবস্থা প্রাপ্ত হয় কঠিন তরল পদার্থগুলো যদি আমরা নাড়াচাড়া না করি, তাহলে ঠান্ডা হইতে 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 যে তাপমাত্রায় ঠান্ডা হওয়া দরকার ছিল, তার চাইতেও নিম্ন তাপমাত্রায় এটা চলে যায়, কিন্তু বরফ হয় না। এটাকে বলা হয় চিল। আমরা চিল করি, আমাদের চিলার মেশিন আছে, কিন্তু ওই জায়গায় যে আমি যদি তরলটাকে একটুখানি নাড়া দেই, তাহলে সঙ্গে সঙ্গে এটা কঠিন হয়ে যায়। এটা নিয়ে আমরা আগামী ক্লাসে পড়াশোনা করব। আজকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে উত্তর দাও, বা প্রশ্ন থাকে প্রশ্ন করো আজকের পড়ার উপরে। অঙ্কগুলো করতে হবে, বাষ্পচাপ অবনমন তোমাদের গ্রাফ করতে হবে, নিজেরা নোট করতে হবে, এবং এখান থেকে যে প্রশ্নগুলো হলো সেটা হলো বাষ্পচাপ অবনমন স্ফুটনাঙ্ক উন্নয়ন কাকে বলে, স্ফুটনাঙ্ক উন্নয়ন কেন হয়, স্ফুটনাঙ্ক কাকে বলে। হ্যাঁ, লিখে নাও সব। আর গুগল ড্রাইভে গুগল ক্লাসরুমে তোমরা ঢুকতে পারতেছ না, না? ম্যাটেরিয়াল গুলো পাচ্ছ তো? ক্লাস ম্যাটেরিয়াল গুলো, ভিডিও টিডিও গুলো পাইছো? ক্লাসরুমে ঢোকা যায় স্যার। হ্যাঁ, প্রশ্ন পাওয়া যায় না। আপনি যেটা হোমওয়ার্ক দিছিলেন স্যার, হুম, সেই হোমওয়ার্কটা স্যার যখন ওপেন করা হয় তখন স্যার অ্যাক্সেস ডিনাইড লেখা আসে। আচ্ছা। ওখানে একটা আক্স অপশন আছে, তো আক্স অপশনে তোমাদের তালিকা ঢুকাই দিতে হবে, কিন্তু আমি ওই তোমাদের তালিকা পাইছিলাম না যে কতজন ছাত্র আমার ক্লাসে ঢুকছে। হ্যাঁ, ওই জন্য এই সমস্যাটা হয়েছে। তালিকাটা পাইলে আমি যদি তোমাদের তালিকা, তোমরা যদি আমার ক্লাসরুমে ঢুকে কাজ করতে, তাহলে হয়তো আমি তালিকাটা পাইতাম। ক্লাসরুমে ঢুকছো, সবাই দেখছো, ভিডিওগুলো দেখছো, ভিডিও বা ক্লাসের যে ম্যাটেরিয়াল দিছি? স্যার ভিডিও দেখছি স্যার, আপনার যে পিডিএফ যেগুলো দিছিলেন ক্লাসে সেগুলো ডাউনলোড হয়েছে। ওগুলি ডাউনলোড করতে পারছো? তা ওখানে প্রশ্ন যেগুলো আছে ওগুলি স্যার ওগুলো ওগুলি তাহলে সলভ করতে থাকো। সলভ করলে তো তুমি আগায় গেলা। কারণ যে তোমাদের লেখাপড়া সংক্রান্ত কি সিদ্ধান্ত নিবে সরকার, তোমাদের হয়তো অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করবে আর কি। পরিস্থিতি তো ভালো না, এখন তো দিন দিন আরো খারাপ হয়ে যেতেছে। স্যার তাহলে হোমওয়ার্কের ওইটা স্যার একটু দেখেন স্যার, তাহলে হয়তো স্যার কোশ্চেন গুলো সলভ করলে আরো ভালো হতো। হ্যাঁ, কোশ্চেন গুলো সলভ করলে তো ভালো হবে। আমি দেখতেছি তোমাদের হোমওয়ার্কের বিষয়টা। আর আজকের বিষয়ের উপরে কোনো প্রশ্ন? স্ফুটনাঙ্ক উন্নয়নের উপরে কোনো প্রশ্ন?
তাহলে বলো দেখি, বিশুদ্ধ পানির বয়লিং পয়েন্ট আর তরকারির পানির বয়লিং পয়েন্ট কি একই হবে? না স্যার, কোনটা বেশি হবে? স্যার যে তরকারি যেটা থাকবে সেটা। কেন? স্যার ওই তো ওখানে লবণ মেশানো আছে, লবণ থেকে তারপরে তোমার হলুদ মেশানো আছে, অনেক দ্রব্য মেশানো আছে। এই জন্য তরকারি পানির বয়লিং পয়েন্ট বেশি হবে। হ্যাঁ, বিশুদ্ধ পানির বয়লিং পয়েন্ট আর হলো তোমার ভাত রান্নার বয়লিং পয়েন্ট কি একই না বেশি? স্যার ভাত রান্নাটা বেশি হবে, কারণ বিশুদ্ধ পানি বলতে বোঝায় যেখানে শুধুমাত্র হাইড্রোজেন এবং অক্সিজেনই থাকে। হুম, আর ভাত রান্না যেটা আমরা পানিটা ব্যবহার করি এটা স্যার বিশুদ্ধ পানি না, সেখানে অনেক ধরনের অপদ্রব্য থাকে, আয়রন থাকে বা লোহা থাকতে পারে, বিভিন্ন কিছু থাকে। হুম। তো এই বিষয়গুলো আমাদের এই দৈনন্দিন জীবনে কাজে লাগাই। আমি নিজেই অনেক কাজে লাগাই। হিমাঙ্ক অবনমন তো আমি বাসায় খুব ব্যাপক ব্যবহার করি। হ্যাঁ, এটা তোমাদের শেখাবো আমি নেক্সট ক্লাসে। প্র্যাকটিক্যালি আমি এম, প্রায়ই ব্যবহার করি, বছরে তো 2 বার করাই লাগে। স্যার আপনি যে বললেন না ওই যে সিক না কি নামে একটা, যেটা যেটা মানে তাপমাত্রা কমাইলেও সেটা কঠিনে রূপান্তর হয় না, হুম। স্যার ওইটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তাপমাত্রা কমাইলেও কঠিনে রূপান্তর হয় না? না স্যার, ওইটা কি জানি একটা কথা বললেন না, যে যখন সেটা ল্যাবে আপনি নাড়া দেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কঠিনে পরিবর্তন হয়ে যায়। ও হ্যাঁ চিলার হ্যাঁ, চিলার 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 মেশিন, চিল মেশিন তোমাদের হ্যাঁ অনেকেই দোকানে টোকানে পাবা, 7 আপ কোক টোক রাখে। হ্যাঁ। স্যার, ওই চিলার মেশিনটা হ্যাঁ, ওইখানে আপনি বললেন তাপমাত্রা সেমই থাকে, কিন্তু নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা কঠিনে পরিণত কেন হয় স্যার? তখন ওই যে একটা বল পাইলো, বলের কারণে সে ওই তার যে রূপান্তর হওয়ার জন্য যে পরিমাণ শক্তি দরকার ছিল বা শক্তি হারানো দরকার ছিল, সেই পরিমাণ শক্তি হারাই ফেললো সঙ্গে সঙ্গে। এটাও আমরা পড়বো তো, এই যে আগামী ক্লাসে পড়বো, এগুলি সবই আছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে জি আমাদের এগুলি সবগুলোই আছে। এই ক্লাসে একটু বেশি সময় লাগবে, এই জন্য আজকে বাদ দিলাম। হ্যাঁ, নাহলে তো এটা পড়াই দিতাম। কিন্তু এটা যেহেতু প্র্যাকটিক্যালি অনেক কাজে আমরা করে থাকি, আমরা তো উচ্চ তাপমাত্রা